আবাসিক হোটেলের রিসিপশনে আমার বয়ফ্রেন্ড যখন পরিচয় দিচ্ছিল আমি ওর বউ আর আমরা এখানে দুদিন থাকবো, ওর মুখে এই কথা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি শিউরে উঠি, গায়ের লোম সব দাঁড়িয়ে গেল। বয়ফ্রেন্ডের মুখে বউ শব্দটা শুনে আমার কানে যেন তালা লাগলো। মনোজগতের বিশাল একটা পরিবর্তন লক্ষ্য করলাম। কলেজ শেষে বাড়িতে না গিয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে অন্য একটা শহরের আবাসিক হোটেল পর্যন্ত আসার এই সম্পূর্ণ পথটা এনজয় করছিলাম। সিএনজি থেকে বাস, বাস থেকে ট্রেন, এই যে সম্পূর্ণ রাস্তাটা একটা প্রেমের ঘোরের মধ্যে ছিলাম। রাস্তাঘাটে এত মানুষের ভিড়ে নিজেকে এতটা গুরুত্ব মনে হয়নি। আমি যে আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, ফুপুদের চোখের মণি, আমাকে ছাড়া যে তাদের একটা দিনও চলে না, এই কথাটা আমি ভুলেই গিয়েছিলাম। আমার মাথায় এখন একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে। আমার বয়ফ্রেন্ড সাব্বির, সে কি করে, কোথায় তার বাড়ি, কিসে পড়াশোনা করে, এসবের কিছুই জানি না আমি। সাব্বিরের হাসি, তার কথা বলার ধরন, তার ব্যক্তিত্ব, তার আচরণ, এসবই মুগ্ধ করেছিল আমায়। তাই একবার সে আমাকে প্রপোজ করাই আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। আমাদের রিলেশনের মাত্র ৬ মাসের মাথায় আজ আমি তার সাথে এই আবাসিক হোটেলে। তার একটা বিষয় আমার একটু খটকা লাগলো। সে আমাকে বলেছিল আমাকে তার এক আত্মীয়র বাসায় নিয়ে যাবে। কিন্তু সেটা সে না করে এখানে নিয়ে এলো কেন? আমার মুখটা মলিন দেখে সে আমাকে বলে উঠল, তার যে আত্মীয়র বাসায় আমাদের যাওয়ার কথা ছিল, তারা সবাই কক্সবাজার ট্যুরে গেছে। এই জন্য আমরা এখানে আসছি। আর এখানে স্বামী স্ত্রীর পরিচয় দেয়াই সবচেয়ে বেশি নিরাপদের। সদ্য লাগানো চারাগাছটায় পানি না দিলে তার পাতাগুলো যেরকম নিস্তেজ হয়ে যায়, ঠিক সেরকম অবস্থায় হয়েছিল আমার শরীর এবং মনের। আসরের আজান শোনা যাচ্ছে। আর কিছুক্ষণ পর সন্ধ্যা হবে। আমি প্রতিদিন কলেজ থেকে বাড়িতে গিয়ে গোসল করি, তারপর দুপুরের খাবার খাই। খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমি আমার বাড়ির আশেপাশে ঘুরতে বের হই। এরপর সন্ধ্যায় বাড়িতে ফিরে বাবা, চাচা, ফুপুদের সাথে খুনসুটি করতাম। তারপর সবাই একসাথে খেয়ে দিতাম এক লম্বা ঘুম। এসব কথা মনে পড়ে আমার একটু খারাপ লাগছিল। সবাইকে মিস করছিলাম। তখন আমার বয়ফ্রেন্ডকে আমি বলে উঠলাম, সাব্বির, বিয়ের আগে আমি একসাথে এক রুমে থাকতে চাই না তোমার সাথে। তখন সাব্বির আমাকে বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো? বিয়ের আগে এসব কিছুই হবে না। তুমি নিশ্চিন্তে থাকো। তুমি খাটে ঘুমাবে আর আমি মেঝেতে। এর কিছুক্ষণ পর সাব্বির আমার ফোনটা নিয়ে আমার ফোনের সিম কার্ড খুলে সিম কার্ড ভেঙে ফেলে। কারণ কেউ যেন লোকেশন ট্র্যাক করে আমাদেরকে খুঁজে বের করতে না পারে। এবং আমার ফোনটাও ওর কাছে নিয়ে রাখে। প্রথম একটু ইতস্তত বোধ করলেও পরে ভাবলাম ঠিক আছে, নিক। কিন্তু আমার খটকা লাগলো। সে ফোনটা নিজের কাছে নিয়ে রাখতেছে কেন? এর কিছুক্ষণ পর সাব্বিরের ফোনে একটা কল আসে। সাব্বির তখন তড়িঘড়ি করে ছাদে চলে যায়। আমিও সাব্বিরের পিছু নিয়ে ছাদে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে সাব্বিরের সব কথা শুনে ফেলি। সাব্বির ওর বন্ধুদেরকে বলছিল, আজকে রাতটা আমি ওকে কিছুই বুঝাবো না। কালকে যদিও পালাতে চায় তাহলে যেন ওর বন্ধুরা আমাকে ধরে ফেলে। আমি ওর এই কথাটা শুনে কি বুঝবো আর কি বুঝবো না, এটা বুঝে ওঠার আগেই ও আমার বাবাকে কল দেয়। আমার বাবাকে জানায় আজ রাত ১২টার মধ্যে আমার বাবা যেন ওকে ৫ লক্ষ টাকা পাঠায়। টাকাটা না পাঠালে নাকি আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। আমার বাবা নাকি আমাকে আর কোনোদিন খুঁজেই পাবে না। এরপর আমার আর কিছুই বোঝার বাকি রইল না। আমার খুব কান্না পাচ্ছিল, ভিতরটা হু হু করতে লাগলো। তখন আমার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছিল। কোনো মতে নিজের ওড়নাটা দিয়ে মুখ চেপে ধরে সেই ছাদ থেকে ৫ তলা সিঁড়ি বেয়ে আমি রুমে না গিয়ে সোজা রিসিপশনে চলে আসি। রিসিপশনে এসে আমি দৌড়াতে দৌড়াতে হোটেল এরিয়া থেকে বের হয়ে মেইন রাস্তায় আসি। এরপর এক দোকানে গিয়ে দোকানদারের ফোন থেকে বাবাকে কল করি এবং বাবাকে জানাই, বাবা, তুমি টাকাটা পাঠিও না, আমি সেই প্রতারকের হাত থেকে পালিয়েছি। তখন আমার বাবা আমাকে জিজ্ঞেস করে, মারে তুই এখন কোথায় আছিস? কিন্তু বাবার এই কথাটার কোনো উত্তর দিতে আমি পারিনি। তার আগেই জ্ঞান হারাই। এরপর যখন আমার জ্ঞান আসে তখন দেখি সকাল হয়ে গেছে এবং আমি আমার নিজের রুমে আছি। আমার চারপাশে মা, বাবা, চাচা, চাচি, ফুপু সবাই আছে। তখন আমার মা আমার হাতটা ধরে বলল, মারে তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর সাথে আছি। সো ভিউয়ার্স, এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।